and welcome to Instinct Study. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের স্কুল থেকে তোমাদের দেওয়া হয়েছে। সেখানে অনেকগুলো প্রবলেমস তোমাদের করতে দেওয়া হয়েছে, সেই প্রবলেমস গুলো নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা, শুরু করার আগে আমি কিছু জিনিস তোমাদের জানিয়ে রাখতে চাই যে আমাদের এই চ্যানেলটিতে 5 থেকে 12 পর্যন্ত সমস্ত বিষয়ে ভিডিও আমরা আপলোড করছি। সুতরাং আমাদের ভিডিও এবং বিষয়ভিত্তিক সমস্যা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমি আরো একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যখন সেলফ স্টাডি করছো তখন সেই সেলফ স্টাডি করার সময় যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হও, আমাদের সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা তোমাদের কোয়ারিজ পাঠাও। আমাদের সাবজেক্ট এক্সপার্ট টিচার যিনি আছেন তিনি তোমার সঙ্গে কনফারেন্সে বা যোগাযোগের মাধ্যমে তোমার কিন্তু সমস্যার সমাধান কিন্তু করে দেবে। শুরু করা যাবে। দেখো, তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখানে বেসিক্যালি প্রথম পেজে তুমি এই ধরনের জিনিসগুলো দেখতে পাবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তুমি দেখতে পাবে। এখানে তোমার 1 নম্বরের কিছু কোয়েশ্চেন তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, 1 নম্বরের এই কিছু দেওয়া আছে এবং কিছু একটু বড় টাইপের দেওয়া আছে, এবং পরের পাতায় তোমরা যেটা দেখবে সেটা এই ধরনের কিছু কোয়েশ্চেন আছে। আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আমরা এই কোয়েশ্চেনগুলো শুধু আলোচনা করব। এরপরে একটা পার্ট হবে, সেই পার্টেতে আমরা নেক্সট এই পার্টটা আলোচনা করবো এবং তারপরে পার্টে আমরা নেক্সট পার্টটা আলোচনা করবো। কারণ একই ভিডিওর মধ্যে সমস্ত প্রবলেম আলোচনা করতে গেলে কিন্তু অনেকটা বড় ভিডিও হবে এবং সেটা তোমাদের বিরক্ত লাগবে দেখতে হয়। হ্যাঁ, তো আমরা পার্টিকুলার প্রবলেম তুলে তুলে সেগুলোকে আমরা আলোচনা করবো। দেখো, প্রথম যে প্রবলেমটা তোমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে, প্রথম যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই যে প্রবলেমটা তুমি দেখতে পাচ্ছ, বলছে যে এখানে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্তটা কি হবে। এখানে কিছু জিনিস বলা আছে যে abc বাস্তব বলা আছে এবং এটা নট ইকুয়ালস টু 0 বলা আছে। আজ তোমাদের আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই, যদি এই যে সমীকরণ যেটা দিয়েছে আমাদের, ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণটাতে যদি এটা a যদি 0 হয়ে যায়, তাহলে কি হতে পারে বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই তোমরা জানো এটা, যদি a 0 হয়ে যায় তাহলে এই পার্টটা কিন্তু অমিট হয়ে যাবে, তখন আমাদের শুধুমাত্র এইটা পড়ে থাকবে। তখন সেটা bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণটা দাঁড়াবে। তখন এইখানে কিন্তু x এর ঘাত 1, তাহলে এই সমীকরণ যেটা আমাদের দেয়া ছিল, এই সমীকরণটা তখন টোটাল সমীকরণটা আমাদের দ্বিঘাত সমীকরণ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, একঘাত সমীকরণ আমাদের হয়ে যাবে। ঠিক আছে, একঘাত সমীকরণ হয়ে যাবে। সুতরাং যখনই দ্বিঘাত সমীকরণ তোমরা লিখবে বা দেয়া থাকবে, সেখানে অবশ্যই কিন্তু এটা নট ইকুয়ালস টু 0 মেনশন করতে তোমাকে হবে বা করে দেওয়া থাকবে। আচ্ছা, এবার যে প্রবলেমটা তোমাকে দিয়েছে, যে বলা আছে যে এই সমীকরণে তোমার বীজ দিয়ে, এই সমীকরণে কটা বীজ আছে? এই সমীকরণের বীজ আছে আমরা জানি দুটো বীজ আছে, কারণ এক্স এর পাওয়ার কত আছে? 2। এক্স এর পাওয়ার যেহেতু 2, তাই এই সমীকরণের বীজ হচ্ছে দুটো। তাহলে দুটো বীজ সমান হবে। আচ্ছা, আমরা সিদ্ধরাচার্যের সূত্র থেকে কি জানি সেটা কি আমরা বলে নিই একটু। যদি আলফা বিটা যদি বীজ হয়, তাহলে বীজগুলো কি হয়, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটা হচ্ছে আমার এই সমীকরণের বীজ। ঠিক আছে, তাহলে এই সমীকরণের বীজ দুটো সমান হতে হলে আমরা এই পার্টটা, এই যে পার্ট আমাদের আছে, এই পার্টটা কি হবে, আমাদের 0 হতে হবে। এই পার্টটা 0 হয়ে গেলে তখন কি আসবে, মাইনাস বি বাই 2a। এটার মানই আলফা, এটার মানই বিটা, তাহলে আলফা আর বিটার মান কি হচ্ছে, সমান হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই পার্টটা তোমাকে 0 হতে হবে। তাহলে এই পার্টটা 0 হতে হলে তোমাকে তাহলে কি করতে হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়ালস টু 0 হতে হবে। এটা 0 হওয়া মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac এটা 0 হওয়া, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac হতে হবে। অর্থাৎ তোমার যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী a স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে তোমার এইটা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখি আমরা। দেখো, এর পরের অঙ্কটা যেটা দিয়েছে সেটা একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে, 10 সেন্টিমিটার। ওই বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত হবে বের করতে। প্রথমেই আমরা কি করবো না, একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এই বৃত্তের উপর একটা ব্যাস আমরা ড্র করছি, যেটা নাম দিচ্ছি আমি এবি।
এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্রের নাম দিচ্ছি ও। এবার এটার মধ্যে কি বলেছে না, ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে 10, এই যে বলা আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। একটা জ্যা টানছি আমরা এখানে, যেটা নাম দিচ্ছি আমরা সিডি, এবং এর দৈর্ঘ্য কত বলা আছে, এর দৈর্ঘ্য বলা আছে কত 12 সেন্টিমিটার, ঠিক আছে, বলা আছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। আমাকে বের করতে হবে কি, জ্যায়ের দূরত্ব, অর্থাৎ ও থেকে সিডি এর লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে একটা লম্ব আমরা অঙ্কন করলাম ও বিন্দু থেকে সিডির উপর, এখানটা নাম দিচ্ছি আমরা ই, ঠিক আছে। এবার আমরা ওসি যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে, ওসিটা আমরা যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, এই যে ত্রিভুজ আমরা পেলাম, এই ত্রিভুজটা থেকে আমরা কি পাই, যে ট্রায়াঙ্গেল ও সিই, এখানে দেখো এই ত্রিভুজটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা একটা থিওরেম পড়েছিলাম, একটা উপপাদ্য পড়েছিলাম, যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্ক করলে সেটা কি করে না, জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা সিডিটা, মানে সিডি কে ওই কি করছে, লম্ব সমদ্বিখণ্ডিত করছে। তাহলে সিই ইকুয়ালস টু ইডি হবে, ইকুয়ালস টু কত হবে, হাফ অফ 12, কারণ টোটাল সিডির ভ্যালু কত 12, অর্থাৎ সিই ভ্যালু কত পাচ্ছি আমরা 6 পাচ্ছি। তাহলে এখান থেকে এটার ভ্যালু 6 পেলাম, ঠিক আছে। আবার দেখো ওসি, এইটা ওসিটা কিন্তু তোমার ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় ত্রিভুজের ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তের, সরি হ্যাঁ ব্যাসার্ধ। তাহলে ওসির ভ্যালু কত হবে 10 সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধ 10 বলেছে। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ এবং যার সিই সমান 6 এবং ওসি ইকুয়ালস টু কত 10 সেন্টিমিটার। এবার পিথাগোরাসের সূত্র থেকে কি পাচ্ছি আমরা, পিথাগোরাস সূত্র থেকে পাচ্ছি যে ও সি স্কোয়ার, অর্থাৎ এইটা অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে লম্ব ওই স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমাকে ওইটা বের করতে হবে, এই যে ওইটা আমাকে বের করতে হবে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এই যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, মানগুলো বসাও। ওসির মান কত, ওসির মান হচ্ছে 10, 10 স্কোয়ার ইকুয়ালস টু ওইটা রেখে দিচ্ছি আমি, সি এর মান কত 6, তাহলে 6 স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি কি 100 ইকুয়ালস টু ওই তার স্কোয়ার প্লাস 36, এখান থেকে আমরা কি পাচ্ছি, ওই তার স্কোয়ার ইকুয়ালস টু 64 পাচ্ছি, 100 থেকে 36 বাদ দিলে 64 হয়, এখান থেকে পাই আমরা ওই ইকুয়ালস টু প্লাস মাইনাস 8, যেহেতু 64 এর স্কোয়ার রুট করলে 8 হয়। এবার প্লাস মাইনাসের মধ্যে আমরা মাইনাস ভ্যালুটা কনসিডার করবো না, কারণ আমরা যেহেতু একটা লাইন সেগমেন্টের দৈর্ঘ্য নির্ণয় করছি, লাইন সেগমেন্টের দৈর্ঘ্য অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। সুতরাং ওই ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট প্রবলেমটা আমরা দেখে নেব। দেখো এর পরের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, খুব সিম্পল একটা প্রবলেম। আমরা প্রথমে দেখো দুটো ঘনক এখানে আমরা দেওয়া হয়েছে, একটা ছোট ঘনক আর একটা বড় ঘনক। যেহেতু একটা আয়তনের অনুপাতে এরকম ভাবে দেওয়া হয়েছে 1:8, আমরা এই হিসেবে নিয়েছি। ধরে নিচ্ছি প্রথম ঘনকটা হচ্ছে এ ঘনক আর এটা বি, এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স একক করে, এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি ওয়াই একক করে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে নেবো। হ্যাঁ, ধরি এ ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, এক্স একক, এবং বি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে ওয়াই একক। এবার কি বলেছে না, আয়তনের অনুপাত, ঠিক আছে। আয়তন হচ্ছে যেটা কি, এ ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন হবে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে আয়তন হবে কত, এক্স কিউব। আর বি ঘনকের আয়তন কত হবে, ওয়াই কিউব। তাহলে শর্ত অনুসারে কি বলছে, শর্ত অনুসারে কি বলছে যে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়ালস টু 1/8, তাই তো। এই যে আয়তন অনুপাত দেওয়া আছে 1:8, তার মানে এখান থেকে আমরা লিখতে পারছি যে এক্স বাই ওয়াই তার হোল কিউব ইকুয়ালস টু 1/8টাকে লিখতে পারি 2 তার হোল কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/2।
এবং এখান থেকে আমরা এটা লিখতে পারি যে x বাই 1 ইকুয়ালস টু y বাই 2 ইকুয়ালস টু k ধরে নিচ্ছে এটাকে নট ইকুয়ালস টু 0, যেটা তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে x এর মান আমি লিখতে পারি যে শুধু k, অতএব এখান থেকে আমি লিখতে পারি x বাই 1 ইকুয়ালস টু y বাই 2 ইকুয়ালস টু k। এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়ালস টু k and y ইকুয়ালস টু 2k লিখতে পারি। এবার আমার চেয়েছে কি, চেয়েছে সেটা হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমার a ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? কত হবে? দেখো একটা তল হচ্ছে এই যে একটা তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল কত বলো? এটা যদি x হয় দৈর্ঘ্য আর প্রস্থ যদি x হয় তাহলে একটা তলের ক্ষেত্রফল x স্কয়ার হবে। এরকম কটা তল আছে একটা ঘনকের? 6টা তল আছে, একটা দুটো তিনটে, পেছনে এখানে একটা দুটো, নিচে একটা তিনটে, টোটাল 6টা তল আছে। তাহলে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত না 6x স্কয়ার, 6x স্কয়ার। একই রকম ভাবে বি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? 6y স্কয়ার হবে। বোঝা গেল? এবার আমরা চাইছি কি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হচ্ছে 6x স্কয়ার ইজ টু 6y স্কয়ার হবে। অর্থাৎ কি 6x স্কয়ার ডিভাইড বাই 6y স্কয়ার, এটা কেটে দাও এবং x এর মানটা কত পেয়েছি না k, y এর মানটা 2k, তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে k স্কয়ার ডিভাইড বাই 2k তার স্কয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 1 বাই, আচ্ছা এটাকে নিয়েই করি 4k স্কয়ার, তার উপর নিচে k স্কয়ার কেটে গেলে তাহলে কি পাচ্ছি 1 বাই 4, দ্যাট ইজ ইকুয়ালস টু 1:4। অর্থাৎ সমগ্র তলের অনুপাত হবে কত 1:4। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই প্রবলেমটাতে কি বলছে যে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজ একটা প্রবলেম, হ্যাঁ আমরা দেখে নেবো কিভাবে করবি আমরা। দেখো এখানে যেটা বলা আছে সেগুলো নিয়েই আমরা কাজ করি। কি বলা আছে না মূলধন কত বলা আছে, মূলধন p ইকুয়ালস টু বলা আছে এই যে 400 টাকা, ঠিক আছে। আচ্ছা সময় ইকুয়ালস টু t ইকুয়ালস টু কত বলা আছে 2 বছর। আর কি বলা আছে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা এই সমূল চক্রবৃদ্ধি কথাটার অর্থ কি না 2 বছর পরে যে সুদটা হবে, হ্যাঁ প্লাস যে মূলধন, সেই দুটো মিলিয়ে সেটাকে বলছি সমূল চক্রবৃদ্ধি। হ্যাঁ তাহলে কত বলা 441 টাকা, ঠিক আছে। এবার আমরা জানি ফর্মুলা যে জানি যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। আচ্ছা এখানে আমাকে কি করতে হবে না আরটাকেই বের করতে হবে। এখানে ধরে নাও আর এই জিনিসটা আমরা কি সুদের হার, এটা কি আমরা বের করব, ঠিক আছে। আরটা হচ্ছে কি সুদের হার, এখানে লিখে নাও সুদের হার আর, ঠিক আছে। এই আরটা কি আমরা বের করব। এবার মানটা বসাও, সমূল চক্রবৃদ্ধির মান কত বলেছে না 441 টাকা ইকুয়ালস টু পি এর মান কত 400 টাকা ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, টি এর মান 2। এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 441 ইকুয়ালস টু 400, এটা করলে কত হবে 100 প্লাস আর তার স্কোয়ার ডিভাইডেড বাই 100, এই যে যোগ করলে এটা হচ্ছে 441 ইকুয়ালস টু 400। আচ্ছা এই 100টাকে বাইরে বের করে দিলে কি হবে না 100 ইন্টু 100, তাহলে কি হবে 100 ইন্টু 100 ইন্টু এই যে 100 প্লাস আর, এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে 100 স্কোয়ার প্লাস 200 আর প্লাস আর স্কোয়ার, এই পার্টটাকে ভেঙে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে এই যে 100 পড়ে আছে সেটাকে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হলো 4410 ইকুয়ালস টু রাইট সাইডে কি পড়ে আছে আমার
4 ইন্টু এই যে 4 পড়েছিল এখানে 4 ইন্টু 100 ইন্টু 100 করলে 10,000 হয় 200 আর প্লাস আর স্কোয়ার। এবার এইটাকে এই পার্টটাকে গুণ করে দেবো, গুণ করে দিয়ে এক সাইডে লেখার চেষ্টা করবো। দেখো 4 1 2 3 4 প্লাস 800 আর প্লাস আর 4 আর স্কোয়ার। আশা করি এইটা বুঝতে পেরেছো। এই 4 দিয়ে ভেতরে সবগুলোকে গুণ করেছি, 4 দিয়ে এটাকে গুণ করেছি, এটা পেয়েছি, 4 দিয়ে এটাকে গুণ করেছি, এটা পেয়েছি, 4 দিয়ে এটাকে গুণ করেছি, 400। এবার এই যে লেফট সাইডে পার্টটা আছে এটাকে আমি এই সাইডে নিয়ে আসছি ডান দিকে, তাহলে এটা প্লাস হিসেবে আছে মাইনাস হয়ে যাবে। নেক্সট পেজে করি আমি এটা, তাহলে নেক্সট পেজে আমি ডাইরেক্ট লিখছি। দেখো 4 আর স্কোয়ার ছিল প্লাস 800 আর রয়েছে প্লাস, এবার দেখো এখানে কি ছিল, এই যে এই দুটো লিখে নিয়েছি 4 আর স্কোয়ার প্লাস 800 আর, এখানে কি ছিল 40,000 ছিল, আর এখানে কি 44,100 আছে, এটা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে কি 40,000 1 2 3 4 মাইনাস 44100 ইকুয়ালস টু 0, যেহেতু লেফট সাইডে কিছু ছিল না তখন এটা 0 পড়ে রইল। আচ্ছা, এবার এটা সাবট্রাক্ট করলে কত হয়, এটা বিয়োগ করলে কত হয় বলো, 4 আর স্কোয়ার প্লাস 800 আর প্লাস এটা কত হবে, প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তখন বিয়োগটা করে দেখা যাচ্ছে যে শুধু এই 4100 পড়ে থাকবে, তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস হবে -4100 ইকুয়াল টু 0। এবার 4 দিয়ে ভাগ করে দাও দেখি এটাকে, তাহলে কি পাচ্ছি আর স্কোয়ার প্লাস 200 আর মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করে দেখো 1 0 বসবে, 2 যা 8, 2 দিয়ে 0টা নামছে, তাহলে 5 দিলে 20, তাহলে হচ্ছে কত 1025 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার এটা তো তোমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, মিডল টার্ম ফ্যাক্টর করো। তাহলে প্রথমে আমরা এইটাকে কি করবো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে কত 1025 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়, 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণে 10, 0 5 5 25। দেখো আমরা একটা জিনিস পেয়ে গেছি যে এই যে উৎপাদকটা এর উৎপাদক দুটোকে আমরা এমন ভাবে সাজাতে হবে যাতে আমি এখানে 200 পাই, এবং সেটা যেহেতু মাইনাস এখানে আছে তাহলে আমরা সাবট্রাকশন আকারে সাজাতে হবে, বিয়োগ আকারে সাজাতে হবে। তাহলে 205 মাইনাস 5 করলে আমি 200 পাচ্ছি, তাহলে এটা লিখতে হবে আর স্কোয়ার প্লাস 205 মাইনাস 5 ইন্টু আর মাইনাস 1025 ইকুয়ালস টু 0। মানে 200টাকে আমি এইভাবে লিখতে পারি 205 মাইনাস 5, তাহলে 200ই পাচ্ছি। এবং এইটা কিভাবে লিখলাম না, এই 1025 উৎপাদকের আকারে লিখলাম। এবার সিম্পল তোমার কি করব না, এই আর দিয়ে গুণ করে দেবো 205 ইন্টু আর মাইনাস 5 আর মাইনাস 1025 ইকুয়ালস টু 0। এখান থেকে আর কমন নাও, আর প্লাস 205 মাইনাস 5 কমন এই দুটো থেকে, আর প্লাস এই 5 দিয়ে 1025 কে ডিভাইড করলে কত হবে, এই যে 205 পাচ্ছি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আর প্লাস 205, এইটা আর এইটা থেকে 200 আর প্লাস 205টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে গেল আর মাইনাস 5 পড়ে গেল ইকুয়ালস টু 0। এইগুলোকে তাহলে কি পাবো, আমি আলাদা আলাদা করে 0 করলে আমি কি পাবো, আর ইকুয়ালস টু মাইনাস 205 একটা পাবো, আর আর ইকুয়ালস টু কত পাবো 5 পাবো। এবার যেহেতু সুদের হার নেগেটিভ হয় না, হ্যাঁ, তাহলে আমরা কি নেবো, অতএব সুদের হার আর এর ভ্যালু কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি। অতএব কি লিখবো এখানে, যে কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা দেখে নাও, যে চক্রবৃদ্ধি সুদের হার কত। অতএব লিখবে যে সুদের হার হলো 5%। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা দেখে নেব কি আছে। দেখো এখানে যেটা বলছে 5 নম্বরের যে কোয়েশ্চেনটা আছে তোমাদের, দেখো এটা বলছে এক্স 12 ওয়াই আর 27, এটা কি বলছে, এরা ক্রমিক সমানুপাতি হলে এক্স আর ওয়াই এর কি বলেছে, মান নির্ণয় করতে বলেছে। আশা করি অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, যে এক্স 12 ওয়াই আর 27 এরা বলেছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি মানে কি, ধরো দুটো আমি তিনটে দিয়ে বোঝাচ্ছি, এক্স ওয়াই জেড তিনটে ক্রমিক সমানুপাতি মানে কি, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড হবে। ঠিক আছে, যখনই ওটা চারটে হয়ে যাবে তখন কি হবে, ধরো এক্স ওয়াই জেড আর টি, তখন কি হবে, সেটা হবে যে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই টি এরা ইকুয়াল হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে,
ক্রমিক সমানুপাতির ডেফিনেশন এটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার অঙ্কটা করা যাক। যেহেতু x 12 y আর 27 ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। সুতরাং কি লিখতে পারি আমি, যে x by 12 equals to 12 by y equals to কি লিখতে পারি, y by 27 লিখতে পারি তো আমি, x by 12 12 by y y by 27 টা লিখতে পারি। আচ্ছা, প্রথমে আমি এই দুটোকে নিয়ে কাজ করছি, ঠিক আছে। প্রথমে আমি এই দুটোকে নিয়ে কাজ করি, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, যে x by 12 equals to 12 by y, এটা এদিকে গুণ করলে ক্রস মাল্টিপ্লাই করলে এইটা ওয়াইটা এখানে গুণ হবে, 12টা এদিকে গুণ হবে, তাহলে xy ইকুয়ালস টু কি পাচ্ছি 144 পাচ্ছি। এটাকে রাখছি আমি এক সাইডে। আচ্ছা, এবার আমি লাস্টের দুটোকে নিয়ে কাজ করছি, তাহলে কি পাচ্ছি 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 27। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি দেখো, সেটা হচ্ছে কি এইটা এদিকে গুণ হবে আর এটা এদিকে গুণ হবে, তাহলে কি হচ্ছে 12 ইন্টু 27 ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তাহলে y এর মান পাবো এইখান থেকে আমরা প্লাস মাইনাস আকারে, তাহলে y ইকুয়ালস টু কি হবে আন্ডার রুট প্লাস মাইনাস দেবে তার আগে। এবার 12 আর 27, 12 কে আমি লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2, 12 কে লিখতে পারি 12 এর মানে প্রাইম ফ্যাক্টরাইজ করে আমি এটা লিখলাম, ঠিক আছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। এবং 27 কে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি। এবার তাহলে আমরা কি পাচ্ছি প্লাস মাইনাস 1 2 3 4, তাহলে তিনটের জন্য দুটো পাবো যেহেতু রুট আছে, আর দুটোর জন্য এখানে একটা পাবো, ঠিক আছে। তিনটের জন্য দুটো, সরি 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 এখানটা একটু ঠিকভাবে লিখে নাও, একটা 2 আসবে, হ্যাঁ। এই তিনটে 3 আর চারটে 3 আছে, 1 2 3 4, চারটে 3 আছে, তাহলে স্কোয়ার রুট উঠে গেলে কি হবে দুটো 3 আসবে, তাহলে এখানে একটা 3 ইন্টু 3 আসবে ইন্টু, এবার 2 যেহেতু দুটো আছে দুটোর জন্য একটা, তাহলে 2, তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 3 ইন্টু 3 করলে কত হচ্ছে 3 ইন্টু 3 করে 9, 9 দুগুণে 18, তাহলে y এর ভ্যালু আমি কি পাচ্ছি প্লাস মাইনাস 18। আশা করি এখানে পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি। এবার এইখানে চলে আসি, যে এইখানে যে মানটা পেয়েছি xy ইকুয়ালস টু 144, এখানে y এর মান নিয়ে প্রথমে প্লাস 18 বসিয়ে পাচ্ছি, ঠিক আছে, এটাকে আমি এইখানের মধ্যে রাখতে চাইছি, ঠিক আছে। তাহলে এখানে আমি এই y এর মান প্লাস 18 লিখছি, ঠিক আছে, y ইকুয়ালস টু 18 বসিয়ে, কোথাও বসিয়ে এটাকে 1 নম্বর নামতে হবে, 18 1 নম্বরে বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, যে x ইন্টু 18 ইকুয়ালস টু 144, তাহলে x ইকুয়ালস টু 144 ডিভাইড বাই 18, তাহলে এখান থেকে কি পাচ্ছি x ইকুয়ালস টু কি পাচ্ছি, যে 44 কে তোমার 18 দিয়ে ভাগ করে কত, 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কাটলে 9 এখানে 9 9 দুগুণে 18 হবে, এখানে কত হবে 9 কে 9, হ্যাঁ 54, 6 9 54, তাহলে 16 2 দিয়ে কাটলে 8, ঠিক আছে। তাহলে x এর মান কি পেলাম প্লাস 8, বুঝে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, একটা পাচ্ছি when y equals to plus 18 then x equals to 8। এবার y এর মান মাইনাস 18 বসাবে, ঠিক আছে, y এর মান মাইনাস 18 বসাচ্ছি এই জায়গাটাতে করছি, হ্যাঁ। তোমরা কিন্তু খাতাতে ভালো করে লিখে লিখে করবে, হ্যাঁ, আমি শুধু এখানে বোঝানোর জন্য করছি। তো y equals to মাইনাস 18 বসিয়ে পাচ্ছি, ঠিক আছে, কোথাও বসাবো 1 নম্বরে, কি পাচ্ছি দেখো 1 নম্বরে বসাবো, তাহলে x ইন্টু মাইনাস 18 ইকুয়ালস টু 144, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 144 বাই 18, এখান থেকে কাটাকুটি করে কি পাবো মাইনাস 8, তাহলে আরেকটা সলিউশন কি পাচ্ছি y ইকুয়ালস টু মাইনাস 18, তখন কি হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 8, তাহলে এই দুটো আমার সলিউশন। আশা করি বোঝাতে পেরেছি। যদি এখানে বলা থাকতো x y ধনাত্মক, তখন আমরা এই ঋণাত্মক মান দুটো কনসিডার করতাম না, ঋণাত্মক মান দুটো নিতাম না, বুঝতে পারছো। নেক্সট প্রবলেম দেখে নেবো কি আছে তোমাদের। দেখো এই অঙ্কটাতে তোমাদের বলেছে
যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি হলে ওসিএ কোণ কত? প্রথমেই আমরা যেটা করব, একটা বৃত্ত আমরা অঙ্কন করে নেবো, ঠিক আছে? দেখো, একটা বৃত্ত আমরা ড্র করলাম। এবার একটা ব্যাস আমরা নিয়ে নিচ্ছি প্রথমে, যেটা নাম দিচ্ছি, একটা সাইডের নাম, একটা পয়েন্টের নাম দিচ্ছি এ আর একটা নাম দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এইখানে একটা বিন্দু আছে যেটা সি নাম, ঠিক আছে? এবং সি থেকে বি যুক্ত করলাম। এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলা আছে, এবং এইখানে এটা হচ্ছে তোমার ও, অর্থাৎ কেন্দ্র ও বি সি। এই যে ও বি সি বলেছে, এটা কত বলা আছে? 60 ডিগ্রি বলা আছে। এবার আমরা যেটা করব, এসি যুক্ত করবো। তাহলে এসিটা আমরা যুক্ত করলাম এবং ওসি যুক্ত করবো। তাহলে ওসি যুক্ত করলাম। এবার তোমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা বলা হয় যে ও সি এ কোণ কত। এই যে ও সি এ, অর্থাৎ এই কোণটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা কি কি পাচ্ছি। দেখো, যে ও কেন্দ্রীয় এই বৃত্তের ও বি মানে হচ্ছে এইটা, এবং ও সি হচ্ছে এইটা, এই যে এইটা, এরা দুজন কিন্তু ব্যাসার্ধ। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ও বি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম ও বি সি, ও বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম, এর ও বি ইকুয়ালস টু ও সি, অর্থাৎ ট্রায়াঙ্গেলটা সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম আমরা। অর্থাৎ এই ভূমির যে কোণ দুটো হবে সেটা সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল ও বি সি মানে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা সমান হবে ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি বি ইকুয়ালস টু কত হবে? 60 ডিগ্রি হবে, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য করলে আমরা যেটা পাচ্ছি, দেখো, সেটা হচ্ছে যে এই যে বৃত্তচাপ সিবি বা বিসি আছে, এই বৃত্তচাপের উপর বি ও সি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। এবং একই বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের উপর এই কোণটা হচ্ছে কি? পরিধিস্থ কোণ, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি ইকুয়ালস টু কত হবে? হাফ অফ অ্যাঙ্গেল বি ও সি। এটা হবে কি না? অবশ্যই এটা হতে হবে, কারণ আমরা জানি যে থিওরেম থেকে, উপপাদ্য থেকে জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এবার এই যে ত্রিভুজ আমরা নিয়েছিলাম, এই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা যেটা পড়ে আছে এটাও কত হবে? 60 হবে। বুঝতে পেরেছো? তাহলে এইখান থেকে আমরা ইমপ্লাইজ করতে পারি যে অ্যাঙ্গেল বি ও সি এটাও কত হচ্ছে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এইবার এই রিলেশন থেকে, এই যে রিলেশন আমরা পেয়েছি, এই রিলেশনটা থেকে আমরা কি লিখতে পারি? যে অ্যাঙ্গেল বি এ সি ইকুয়ালস টু হাফ অফ, এই যে বিওসি, বিওসির মান কত পেয়েছি? 60 ইন্টু 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি হবে। আশা করি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। এবার এই কোণটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। আগেন দেখো, এই যে ত্রিভুজ আমরা পেয়েছি ও এ এবং সি, এই ত্রিভুজটার ও এ ইকুয়ালস টু ও সি, ত্রিভুজ ও এ সি এর মধ্যে, ঠিক আছে? ও এ ইকুয়ালস টু ও সি, এটা ইমপ্লাই করবে অ্যাঙ্গেল ও এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি এ। ও এ সি মানে এই কোণটার সঙ্গে ও সি এ, এই কোণটা, অর্থাৎ এই কোণটা সমান হবে। আচ্ছা, ও এ সি কোণটা কত? 30 ডিগ্রি। ও এ সি কোণটা কত বলেছি? 30 ডিগ্রি হবে। আমরা পেয়েছিলাম ওটা, মানে এই যে বি এ সি এটাই তো ও এ সি, মানে বি এ সি ইকুয়ালস টু এটাই তো ও এ সি, তাই না? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু কত? 30। অর্থাৎ আমাদের রিকোয়ার্ড যে অ্যাঙ্গেল ছিল, অর্থাৎ ও সি এ, এই অ্যাঙ্গেলটার মান কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে। আশা করি বুঝতে পারি। সরি, 60 ডিগ্রি নয়, 30 ডিগ্রি হচ্ছে। এটা এটা 30 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা দেখে নেব।
দেখো পরের অঙ্কটা বলছে যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি কত হবে সেটা নির্ণয় করতে। আচ্ছা, আমরা এখানে একটা ঘনক নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই ঘনকের প্রত্যেকটা বাহু ধরে নিচ্ছি এ একক করে, ঠিক আছে, প্রত্যেকটা বাহু এ। তাহলে আমরা লিখে লিখে করি অঙ্কটা, যে ধরি প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কত, এ একক। হ্যাঁ, সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল কত? আচ্ছা, কটা তল আছে? 6টা তল আছে। একটা এইটা, দুটো, তিনটে, আরো তিনটে ওইদিকে আছে। তাহলে 6a² হবে সমগ্রতলের ক্ষেত্রফল বর্গ একক। ঠিক আছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a² বর্গ একক। এবার বলছে এখন এখন কি বলছে না, ধারের দৈর্ঘ্য কত বেড়েছে? 50% বেড়েছে। অর্থাৎ নতুন প্রত্যেকটি ধার 50% বৃদ্ধি পায়। হ্যাঁ, এটাকে বৃদ্ধি পাই দেখুন, প্রত্যেকটি ধার বৃদ্ধি পায় কত? 50%। অতএব নতুন বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? নতুন বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? a ইন্টু 150/100। ঠিক আছে, তাহলে এটা কেটে দাও, এটা কত হলো 2, এটা হচ্ছে 3, অর্থাৎ 3a/2 এত একক। ঠিক আছে, নতুন বাহুর দৈর্ঘ্য। অতএব নতুন সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 6 × 3a/2 তার হোল স্কোয়ার হবে না? অর্থাৎ 6 × 9a² / 4। ঠিক আছে, আগে আমার সমগ্রতল কত ছিল? আগে আমার সমগ্রতল ছিল 6a², এখন সমগ্রতল আমার এইটা। তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে? বৃদ্ধি পেয়েছে বের করতে হলে তাহলে আমাকে এইটা থেকে এটা বাদ দিতে হবে, ওটাই আমরা করব। তাহলে নেক্সট পেজ আমি ওটাই করছি। দেখো, তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? কত? 6 × 9a² / 4 ছিল, -6a² ছিল। তাহলে এখান থেকে একটা কাজ করো, এখান থেকে 6a² কমন নিয়ে নাও, তাহলে 9/4 - 1, তাহলে 6a² ইন্টু এটা দিয়ে বিয়োগ করলে কত? 5/4। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 15a² / 2। ঠিক আছে, এটা বৃদ্ধি পেয়েছে। কার মধ্যে বৃদ্ধি পেয়েছে? আগে যেটা ছিল তার উপর বৃদ্ধি পেয়েছে। আগে আমার এটা ছিল, তাহলে আগে ছিল 6a², তার উপর বৃদ্ধি পেয়েছে কত না এইটা। অতএব শতকরা হারটা বের করতে, অতএব 6a² এর মধ্যে বৃদ্ধি পায় কত? 15a² / 2 বর্গ একক। তাহলে একের মধ্যে বৃদ্ধি পায় কত? 15a² / 2 ইন্টু 1/6a², মানে ভাগ করে দিলাম। তাহলে 100-র মধ্যে বৃদ্ধি পাই কত? আমার বের করতে পারলেই আমার কিন্তু রিকোয়ার্ড এটা এসে যাবে। হ্যাঁ, তাহলে 2 × 6a² × 100, উপরে 100। হ্যাঁ, তাহলে a² কেটে দিলাম। ঠিক আছে, এদিকে কত? 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 5 15, এইটা এটা কেটে দিলে কত হচ্ছে? এটা 25 হবে, 4 দিয়ে কাটলে 25, তাহলে কত হচ্ছে? 125%। অতএব তুমি লিখবে, অতএব 125% বৃদ্ধি পায়। কোনটা বৃদ্ধি পায়? সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা, এর পরে যে অঙ্কটা আমরা দেখবো সেটা হচ্ছে 8 এর দাগের অঙ্কটা দেখবো। এখানে একটা সমাধান করতে গেছি, বলছে যে 2x + 1 + 2x + 1 প্লাস
3/2x + 1 = 4, যেখানে x এর মানটা -1/2 এর সঙ্গে সমান নয়। এখান থেকে x এর মান তোমাকে বের করতে হবে। সমাধানটা করা যাক। তাহলে 2x + 1 প্লাস 3/2x + 1 = 4। এখানে x টা নট ইকুয়ালস টু -1/2। কেন বলো তো? এটা কারণটা কি? কারণটা হচ্ছে যদি নিচে এখানে x এর জায়গায় -1/2 বসিয়ে দাও, তাহলে নিচে 0 চলে আসবে। নিচে 0 চলে এলে কি হবে? অসংগত হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আমাদের মেনশন করতে হবে যাতে নিচে 0 না আসে। ওই জন্য x এর মানটা -1/2 এর সঙ্গে সমান। এবার একটা কাজ করো, গুণ করো, মানে যোগ করে দাও। এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে? 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ডিভাইড বাই 2x + 1 = 4। এটা দিয়ে গুণ করে দাও। তাহলে এটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। দেখো, 4x² + 4x + 1 + 3 = 4 ইন্টু, এবার এটা দিয়ে গুণ করে দিচ্ছি 2x + 1। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 4x² + 4x + 4, এটা 4 পেয়েছিলাম। এটা গুণ করলে কত হচ্ছে? 8x। এটা হলো কত? 8x, মানে এটার সাথে গুণ করলে +4। এই 4 কেটে যাচ্ছে। তাহলে যেটা পাচ্ছি, এই 8x টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 4x² - 4x = 0। এখান থেকে 4x টা কমন হবে। তাহলে 4x কমন নিলে কি হবে? x - 1 হচ্ছে। দেখো, 4x কমন নিলে x - 1 পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, একটা x এর মান 0, আর একটা এটা 0, এটা 0 করলে, এটা 0 করে দেখছি x এর মান 0 আসছে, আর একটা এটা 0 করলে পাবো যে x = 1। সুতরাং এটা আমার সমাধান। ঠিক আছে? আচ্ছা, এইখান পর্যন্ত আমাদের এই পার্টটা থাকছে। এর মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হলে, কোনো রকম বুঝতে না পারলে, হ্যাঁ, আমাদের সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কোয়ারিজ তোমরা পাঠাবে, বা ইমেল অ্যাড্রেসও তোমরা, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস instinct@study@gmail.com। এখানেও তোমরা তোমাদের কোয়ারিজ তোমরা পাঠাবে। আমাদের সংশ্লিষ্ট টিচার, হ্যাঁ, যে কোনো সাবজেক্টের তোমার সংশ্লিষ্ট যে এক্সপার্ট টিচার আছেন, তিনি তোমার সঙ্গে যোগাযোগ করে তোমার সমস্যার সমাধান করে দেবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও। আর আজকের এই ক্লাসের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে আপলোড করে দিয়েছি, ওইখান থেকে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।